আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমাদের চাকারের সন্তান, চাকারের অজিত মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে ও চাকার সরকারি ফজলুল কলেজের সাবেক শিক্ষার্থী, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফাইজা জারিফ। আমি ফাইজা জারিফকে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য বিনীত অনুরোধ করি। সম্মানিত সুধী, আমাদের অতিথিদেরকে তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিদের তাদের আসন গ্রহণ করবার বিনীত অনুরোধ জানাচ্ছি। আজি হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত বিপ্লবরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার সমশ্যান ডানা মেলি ক্ষীণ নদী রেখা নাহি করে দানাজি নাহি লিখে লেখা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই হেমন্তের বেলায় এই মহতী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। আজ শেরেবাংলা এতিমুদ্দিন হকের 151তম জন্মদিন। প্রকৃতিতে কেবল যোগ্যরাই টেকে, অযোগ্যরা বিলুপ্ত হয়ে যায়। চার্লস ডারউইনের এই কথা আজ যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। শেরেবাংলার জন্মের 151 বছর পরও আজকে তাকে মনে করা হচ্ছে, তার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। কেনই বা করা হবে না? তিনি যে শেরেবাংলা একে ফজলুল হক, বাংলার শিল্পপুরুষ, ঐতিহ্যময় আদর্শ, একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম। তুলনারহিত বাগ্মিতা, হৃদয়ের বিশালতা, গণমানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার নাম। সেই বাংলা একে ফজলুল হক বাংলার নয়নমণি, বিনম্র চিত্ত উদার একজন অমায়িক ব্যক্তিত্বের নাম। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী, বহুমুখী প্রতিভাধর, অভিজ্ঞতা জ্ঞানে পরিপূর্ণ এক কিংবদন্তির নাম। সে বাংলা একে ফজলুল হক সূর্যকরোজ্জ্বল তেজস্বিতা, উপমহাদেশের প্রজ্জ্বলতম জ্যোতিষ্ক, দেশ ও জাতির জন্য নিঃসন্দেহে স্বাতন্ত্র্যবাহী এক অনলবর্ষী বক্তার নাম। সে বাংলা, বাংলার বাঘ, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন সে বাংলা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সে বাংলা একে ফজলুল হকের নামে দেশ বরেণ্য ব্যক্তিত্ব জনাব একে ফজলুল হক এবং তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক। প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, লেখক ও প্রাবন্ধিক জনাব সোহরাব হাসান। প্রধান আলোচক হিসেবে থাকছেন জনাব মাহবুবুল আলম জুলান। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই কি করে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? আমরা কি অনুমান করতে পারছি এই গভীর উক্তিটি কার? আপনাদের অনুমান সঠিক, সে বাংলা একে ফজলুল হকের। এই উক্তি শতবর্ষ পরেও আমাদের প্রাণে নির্ভীকতার সঞ্চার করে, সাহসিকতার পথ বাতলে দেয়। অনুষ্ঠানের এই পর্যায়ে সে বাংলার জীবন ও কর্মের উপরে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি প্রধান আলোচক জনাব মাহবুবুল আলম দুলালকে। ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিক, মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র, যুগপতভাবে ব্রিটিশ ভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ ভারতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, যার সহকারী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু। পরবর্তীকালে তিনি
বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের তৎকালীন পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল। বিভিন্ন ভাবে তাকে বলা যায়, তার পিছনে অনেক ধরনের তাকমা খিতাব আমরা লাগাতে পারি। তার চেয়ে বড় খিতাব হলো তিনি শেরে বাংলা এবং এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনাধীনে যে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেগুলি তিনটি রাষ্ট্রের সৃষ্টি হওয়ার কথা ছিল। দেশি বিদেশি ষড়যন্ত্র, পাকিস্তানি জিন্না, লিয়াকত, এদিকে নেহরু, বল্লভভাই প্যাটেল, শ্যামা মুখার্জিদের এবং আমাদের দেশীয় কিছু লোকজনেরও ছিল, যাদের ষড়যন্ত্রের কারণে তিনটি রাষ্ট্র হয়নি। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমি ইতিহাসের ছাত্র না, আমি সামাজিক বিজ্ঞানের ছাত্র, সমাজ কল্যাণের ছাত্র। সেই হিসাবে তারপর আমি স্পেশালি I was very much curious about শেরে বাংলা। আমি গত 20 বছর আগে থেকে রাজনীতি বন্ধ করে দিয়েছি, রাজনীতি করি না। আমি পরিষদ লীগের প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রাল বোর্ড মেম্বার ছিলাম, আমার অনেক সুযোগ ছিল আওয়ামী লীগ রাজনীতি, বিএনপি রাজনীতিতে যাওয়ার। কিন্তু আমি মনে করি যে শেরে বাংলা রাজনীতি সদস্য থাকা অবস্থায় আমি with full conviction, with my conceptual clarity, I am declaring this, যে আমি মনে করি অন্য কোনো দল করা, যারা দল করে এই মাটিতে দাঁড়িয়ে, those are belonging in your parties, other parties, that might be Aওয়ামী লীগ or BNP or জামাত, যাই হোক, they are hypocrites, they are disbelievers, they are men with double standards, double face, bold face, এবং they have to die or departed as hypocrite and disbeliever. কারণ এই মাটিতে থেকে এই জাতিসত্তার বিকাশে আজকে যে দেশ পেয়েছি, পাকিস্তান পেয়েছি লাহোর প্রস্তাবের আলোকে, সেই লাহোর প্রস্তাবের আলোকে আমরা পূর্ব পাকিস্তান পেয়েছি, পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা পেয়েছি। It was called পূর্ব বাংলা। অতঃসন পর্যন্ত পূর্ব বাংলা বলা হয়েছে। 1957 সাল পর্যন্ত it was called পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান। কেন পূর্ব পাকিস্তান হয়েছে? তার প্রেক্ষাপট হল 1955 সালে ইউরোপ টাইমসের কাছে একটি ইন্টারভিউতে শেরে বাংলায় যে ভদ্রলোক জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার এজেন্ডা কি? পাগল। যখন তার নেতৃত্বে মুসলিম লীগের ভাড়াডুব হয়েছিল, সেই মুহূর্তে যুক্তফ্রন্টের নেতৃত্বে, যুক্তফ্রন্ট এমনি হয়নি, যখন সোহরাওয়ার্দী, ভাসানী, আবুল মনসুর আহমেদ, আবুল হাশেম খান, আতাউর রহমান খান, ওরা দেখলেন শেখ মুজিবুর রহমান, ওরা দেখলেন যে মুসলিম লীগকে ঠেকাতে হবে, এখান থেকে উৎখাত করতে হবে, নাহলে বাঙালি মুসলমানদের স্বার্থ হাসিল করা যাবে না, আমাদের লক্ষ্য অর্জন করা যাবে না। তখন তাকে সোহরাওয়ার্দী সাহেব বললেন যে তোমরা যদি শেরে বাংলার কাছে যে এই কথাটি আমি শোনা, আবুল মনসুর আহমদের কাছ থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটি তখন ছাত্র, আমি দলিল, আমাদের যেখানে দলিল আছে, এই অনুষ্ঠানগুলো করে বিভিন্ন আমার বন্ধু মানুষ, সেও ছিল, তার সাথে আমি গিয়েছিলাম, সেটা না লিডেড বাই আই ওয়াজ অ্যাকম্পানিং হিম, তার সাথে আমি গিয়েছিলাম। বলছে যদি সাহস করে বলতে পারো, তার কাছে যেতে পারো, তাহলে তোমার মুসলিম লীগকে ঠেকাতে পারবা, এদেশ থেকে উৎখাত করতে পারবা। সাহস করে যাওয়ার পর তাদেরকে দেখে শেরে বাংলা একে বন্ধু বলেছিলেন, রে বেঈমানরা কোত্থেকে আসলি? এভাবে শুনলাম, শোনা কথা আর কি। তখন কেউ কথা বলার সাহস পেল না। শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে বঙ্গবন্ধু, উনি পায়ের ধারে যেয়ে বললেন, না 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 দাদা, কিভাবে আমার ঠিক মনে নাই, না না আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়েছে।
তার পরবর্তীকালে তার নেতৃত্বে তারই নৌকা মার্কা দিয়ে 54 যুক্ত ফ্রন্টের মাধ্যমে এই কৃষক প্রধান পার্টি, কৃষক শ্রমিক পার্টি কিন্তু এমনি হয় না। এখানে লেখা হয়েছে অন্যতম প্রতিষ্ঠাতা, না, তিনি প্রতিষ্ঠাতা। এটা যারা তখন মুসলিম লীগ করতে পারে নাই, মুসলিম লীগ যাদের অবস্থান হয় নাই, জায়গা হয় নাই, তাদের রাজনীতিতে কোথায় দাঁড়াবে? তারা যায় শেরেবাংলাকে পার্সেল করবো, আমাদের একটা দল করতে হবে, যে দলের মাধ্যমে আপনার প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই। তাদের প্রয়োজনে under his leadership this district party was created or formed under his leadership. সেই দলের প্রেসিডেন্ট হিসেবে নৌকা মার্কা নিয়ে যুক্ত ফ্রন্টের 21 দফা আপনাদেরকে আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাই। আমি আজকে বেশি কথা বলার ইচ্ছা ছিল না, সময় অনেক সকালবেলা আসছি। লাহোর প্রস্তাবের 21 দফার প্রথম দফা লাহোর প্রস্তাব, এটা মনে রাখতে হবে। লাহোর প্রস্তাবের একটা পাকিস্তান সৃষ্টি, এটা কিন্তু আরো আগে 1930 সনে পাঞ্জাব পার্লামেন্টে মেম্বার অফ দ্য পাঞ্জাব লেজিসলেটিভ বডি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি কবি ইকবাল তিনি প্রথম প্রস্তাব রাখেন যে পাঞ্জাব মুসলিম অধ্যুষিত এলাকা আর বাংলার মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে দুটি রাষ্ট্র হতে হবে। ইট ওয়াজ প্রপোজড বাই কবি ইকবাল, কবি আল্লামা ইকবাল। রাষ্ট্রপতি ছিলেন উনি, একেবারে আল্লাহ ছিলেন, পীর ছিলেন, ব্যারিস্টার ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। সেই প্রস্তাবের আলোকে রিলেট আছে 1940 সনে যে লাহোর প্রস্তাব হয়, সেই লাহোর প্রস্তাবের মাধ্যমে আমাদের দেশ ভাগ স্বাধীনতা 1947। তো লাহোর প্রস্তাবের ব্যত্যয় ঘটেছে, সেখানে ছিল স্টেটসের কথা, ব্র্যাকেটে ওনার হাতের লেখায় লাহোরে ব্র্যাকেটে ছিল স্টেটস মানে প্রভিন্স নয়, প্রদেশ নয়, রাষ্ট্র, ফুল ফ্লেজেড একটা স্টেট, এটা আমার ব্র্যাকেটে ছিল। দ্যাট ওয়াজ ওয়ার মিটিং, যে পরবর্তীকালে যেটা বলা হয়েছে যে জিন্নাকে যে ওয়ার মিটিং পাকিস্তান, অর্থাৎ টোকায় খাওয়া পাকিস্তান পেয়েছে বিদেশিরা বলছে। 1955 সনে ওনাকে টাইমস, পৃথিবীর সেরা একটা পত্রিকা টাইমসের লোকজন বললেন যে আপনার পরবর্তী এজেন্ডা কি, আপনার প্রধান এজেন্ডা কি? উনি বলেছিলেন বাংলার স্বাধীনতা। এই কথা বলার পরে দেখা গেল এই পূর্ব বাংলা থাকলো না, এটা কি হয়ে গেল? পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান 1957 সনে। এবং পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার আব্দুর রহমান খানের নেতৃত্বে, যেখানে সেই ক্যাবিনেটে শেখ মুজিবুর রহমান ছিল আর অনেকে ছিল, সেই ক্যাবিনেট চলমান ছিল। তাহলে আমরা 1954 সালে যুদ্ধ ফ্রন্টের 21 দফা, 21 দফার প্রথম দফা কি? লাহোর প্রস্তাবের আলোকে স্বায়ত্ত শাসন চাই। স্বায়ত্ত শাসন মানে কি? ওই সময়ের স্বাধীনতা, মুক্তি, জাতীয় মুক্তি। তারই রিলেশনের পতাকা নিয়ে 1965 সালে শাহ মওজুদের নেতৃত্বে সিরাজুল আলম খান, আব্দুর রাফিদা ঘোষণা করে সারা জাতিকে ঐক্যবদ্ধ করা, এর কোনো বিকল্প না। আর সেখানে বঙ্গবন্ধুর প্রশ্নে আমাদের কথা হলো বঙ্গবন্ধুকে জাতি রাষ্ট্রপিতা ঘোষণা করা হোক, তা তো আমাদের আপত্তি নাই। আমরা মনে করি এটা করলে আজকের জামানায় আমরা জিও পলিটিক্যাল সিচুয়েশনের ভিতরে আছি, এই বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, বা আমরা হেজিমনিক যে একটা সমস্যার ভিতরে আছি, এখানে বাঁচার একটা পথ, এটা আমার লাস্ট কথা, সেই হলো জাতীয়তাবাদী আন্দোলন। সেই জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধুরে তার কন্যা, তার গোষ্ঠী জ্ঞাতে কিনছি খেয়ে গেছে, একেবারে শেষ করে গেছে। পোকায় যেমন খায় গাছ, খাওয়ার অসার হয়ে যায় সার গাছ, সেটা করে গেছে। এই মুহূর্তে শেরে বাংলা ছাড়া এই জাতির কাছে কোন নেতা নাই, আইডল নাই, রোল মডেল নাই, কিচ্ছু নাই, কোন ফিলোসফি নাই। অনলি বাঙালি মুসলিম জাতীয়তাবাদী চেতনা ছাড়া
এই হেজিমনিক পজিশনে, এই জিওপলিটিক্যাল পজিশনে আমাদের বাঁচার কোনো পথ নাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহবুবুল আলম দুলালকে তার অনবদ্য বক্তব্য উপস্থাপনের জন্য। বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শেরেবাংলার অবদান ছিল অনস্বীকার্য। এটি প্রতিষ্ঠার সময় অনেকেই বলেছিলেন ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই, পার্কগেট আছে, ধানমন্ডি আছে, পাশে একটা কৃষি কলেজ করে দিলেই হয়। এই ধরনের কায়েমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে বোঝালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা বলেছিলেন, জাতির স্বার্থই হবে ব্যক্তির স্বার্থ, জাতির কল্যাণে হবে ব্যক্তির কল্যাণ। আমরা যদি নিজেদের স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখি, তবে শেরেবাংলার জাতির ভাবনার সেই সার্বিক কল্যাণ বাস্তবায়ন করা সম্ভব। এবারে স্বল্প সময় বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কেএসপি সোলাইমানের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হককে। আজকে আপনারা সকল অবগত আছেন যে মহান নেতা একে ফজলুল হকের 121তম জন্মবার্ষিকী এই আলোচনা সভায় আলোচনা এবং সপ্তাহের মঞ্চসভা আজকে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত কাছের অত্যন্ত পরিচিত শেরেবাংলার রাজনৈতিক সুযোগ্য উদ্দেশ্যী রাজু আহমেদ এবং তার পরিবারবর্গ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং সাবেক সচিব, আমার মান্যবর, আমার একটারের শিক্ষক জনাব সিরাজউদ্দিন ঐতিহাসিক সিরাজউদ্দিন সাহেব ও সামনে উপস্থিত সুধী মণ্ডলী, আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি আমার মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। সাথী বন্ধুগণ, আপনারা জানেন 1873 সালে রাজাপুর থানায় সাতুরিয়া গ্রামে আমার মহান নেতার জন্ম। তার বাবার নাম ছিল ওয়াজেদ আলী এবং সৈয়দুল্লাহ ছিল তার মায়ের নাম। সাথী বন্ধুগণ, আমরা আজকে পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছেন, যে আমি প্রথমে আজকে এই শেরেবাংলা ফাউন্ডেশনকে আমি বলতে চাই, আজকে এদের জন্য আজকে তাদের এই শেরেবাংলা ফাউন্ডেশনের একটি ঐতিহাসিক মুহূর্ত এবং স্মরণীয় দিন। বলছি এই কারণে যে আজকে এই দেশের একটা নিয়ম চেঞ্জ করার পর আজকে এই শেরেবাংলাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সকালে বাজারে গিয়ে এবং আজকে যে আলোচনা সময় আমরা আলোচনা করতে করছি এবং আয়োজন করেছে শেরেবাংলা ফাউন্ডেশন। এর জন্যই আমি বলছি আজকে এই শেরেবাংলা ফাউন্ডেশন একটি ঐতিহাসিক মুহূর্ত এবং স্মরণীয় দিন। চারদিকে একটা গুঞ্জন শুরু হলো। দেখা গেল জিন্নার বক্তব্যের দিকে কারো মনোযোগ নেই। জিন্না ভাবলেন ঘটনা কি। এবার দেখলেন এক কোণার দরজা দিয়ে ফজলুল হক সভামঞ্চে প্রবেশ করছেন। সবার আকর্ষণ তার দিকে। জিন্না তখন বললেন, when tiger arrives the lamb must give away, অর্থাৎ যখন বাঘ প্রবেশ করে তখন ভেড়ার কি কাজ। এই সম্মেলনে তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এমন চৌম্বক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমাদের শেরেবাংলা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করতে আসছেন আমাদের শেরেবাংলা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, শেরেবাংলা একে ফজলুল হকের নাতি, দেশ বরেণ্য ব্যক্তিত্ব জনাব একে ফাইয়াজুল হক।
আসসালামু আলাইকুম বন্ধুমণ্ডলী, আজকের এই মহৎ অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের মহান নেতা, বাঙালি জাতীয়তাবাদের অগ্নিপুরুষ। কথা কি শোনা যাচ্ছে? বাঙালি জাতীয়তাবাদের মহাপুরুষ এবং সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী। আমি যখন বলি সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী, অনেকে বুঝে না, এটা আবার কেমনে? এটা এইভাবে আপনাদের জানা উচিত, আমাদের সকলকে জানা উচিত বা বোঝা উচিত যে 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা যখন তার একটা পতন হয়, তারপর কিন্তু 200 বছরের ব্যবধানে, অর্থাৎ 1937 সালে, 1757 থেকে 1937, প্রায় 200 বছরের কাছাকাছি, এর ভিতরে কোনো বাঙালি আমাদের জাতিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারে নাই। একমাত্র শের বাংলার হাত ধরে আমরা 1937 সালে রাষ্ট্র ক্ষমতায় যাই এবং উনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হন। সেই নিরিখে বলতে পারি আমরা, যদি সমগ্র বাংলা ভাষাভাষী যত বাঙালি আছে সারা পৃথিবীতে, যে যেখানেই থাকুক, আজকে বাঙালি জাতিসত্তার বিকাশ তার হাত ধরে হয়েছে এবং বাঙালি জাতির উনি প্রথম প্রধানমন্ত্রী। অর্থাৎ বাঙালিকে উনি রাষ্ট্র ক্ষমতায় সর্বপ্রথম নিয়ে গেছিলেন ব্রিটিশ শাসন আমলে। সেই 200 বছরে যখন আমরা তাদের শাসনের অধীনে ছিলাম, অধীনস্থ ছিলাম, আজকের দিনে তাই আমরা শ্রদ্ধা করে তাকে স্মরণ করব। এর আগে মাহবুব আলম দুলাল ভাই সুন্দরভাবে অনেক কিছু উপস্থাপন করেছেন, আপনারা সকলে শুনেছি মনোযোগ সহকারে। আমাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমাদের মহান নেতা শেরে বাংলা বুজদকের ছোঁয়া নাই বা তার অবদান নাই। বাঙালি জাতিসত্তা বিষয়টা কি? আমাদের তখন কোনো রাষ্ট্র ছিল না, আমরা ছিলাম একটা সাবকন্টিনেন্টের আন্ডারে এবং ব্রিটিশ শাসনের আন্ডারে, অর্থাৎ আমরা ছিলাম অধীনস্থ। এরকম একটা নিষ্পেষিত অবস্থায়, যেখানে অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ চারিদিকে শুধু অন্ধকার, লেখাপড়া নাই, মানুষের জমি জমা নাই, ঘর বাড়ি নাই, আর্থসামাজিক কোনো অবস্থান নাই, চিন্তাই করা যায় না। আমি 90 সালের দিকেও গ্রামে গঞ্জে যেতাম। আমি যখন ঢাকার থেকে ফোন করতাম কাউকে, সেখানে একটা ফোনে কল করলে তাকে আধা ঘন্টা পরে ডেকে নিয়ে আসতো। এটাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এই 90 সালেও কিন্তু এরকম অবস্থা ছিল সারা বাংলাদেশে। আজকে মোবাইল ফোনের যুগে বাসায় আমাদের যে গাড়ি চালায় ড্রাইভার এবং কাজের লোক, তাদের হাতে মোবাইল আছে, সবকিছু আমাদের এখন খুব সহজ মনে হয়। কিন্তু এই 30 বছর আগেও কিন্তু পরিস্থিতি এরকম ছিল না। তো সেইভাবে যদি চিন্তা করেন, তাহলে 1937 সালে কি অবস্থা ছিল? ভয়াবহ অবস্থা ছিল। অন্ধকার, সন্ধ্যা 7টার সময় রাত চলে আসতো, মানুষ ঘুমায় পড়তো সন্ধ্যা 7টার ভিতরে। সেরকম একটা যুগে মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, রাজনৈতিকভাবে মানুষকে শক্তিশালী করার জন্য, তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য যে মহা জ্ঞানী একজন নেতার প্রয়োজন, সেই ছিলেন শেরে বাংলা থেকে বুজদক। তাই বলতে চাই যে বাঙালি জাতির যে জাতিসত্তার উন্মেষ বা জাতীয়তাবাদী যে চেতনায় যে আমরা যে উদ্বুদ্ধ হই, সেটা কিন্তু মহান নেতা শেরে বাংলার হাত ধরে হয়েছি আমরা। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর শুধু নয়, 1905 সালে বা 6 সালে, আমার মনে হয় 6 সালে, জি তাই হবে, ঢাকায় যখন নবাব স্যার সলিমুল্লাহ সাহেব প্রথম চিন্তা করেন বাঙালি মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে। বাঙালি মুসলমান এই জন্য যে প্রথমে উনি একটু গোত্রীয়ভাবেই চেষ্টা করেছিলেন, অর্থাৎ কিছুটা উনি একটা মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের জন্য চিন্তা করেছিলেন। সেই নিরিখে নবাব স্যার সলিমুল্লাহ একটি কনভেনশন ডাকেন এবং সেইখানে উনি শেরে বাংলাকে দায়িত্ব দেন তখনকার সময় মুসলিম লীগ গঠনের জন্য। এবং এইভাবে কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ হাত ধরে মুসলিম লীগের গোড়াপত্তন হয় এবং শেরে বাংলা নবাব স্যারের সঙ্গে, সলিমুল্লাহ সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন। উনি তাকে খুবই স্নেহ করতেন এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর কি পরিমাণ অবদান রয়েছে আমাদের ইতিহাসের পাতায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য 1921 সালের আগে একটা বড় ইতিহাস আছে। সেই ইতিহাসটি হচ্ছে যে ব্রিটিশরা তখন এখানে কিন্তু
একটা বিশ্ববিদ্যালয় করার জন্য অনেকটা অনিয়ম দেখাচ্ছিলেন এবং ফান্ডিং ছিল না। বিশেষ বাজেট বরাদ্দ করার জন্য শেরেবাংলা দেন দরবার শুরু করেন এবং উনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রায় 18 বার বক্তৃতা করেছেন কেন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় দরকার, অর্থাৎ আমাদের এই পারে এই বাংলায়, পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় দরকার। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যদি আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকতো, তাহলে আমাদের স্বাধীনতা বলেন, আমাদের সংগ্রাম বলেন, আমাদের যে আত্মপরিচয়ের যে অধিকারের জন্য যে আমাদের সংগ্রাম, আমাদের যে প্রচেষ্টা, আমাদের সমস্ত রাজনৈতিক অধিকারের সমস্ত গোড়াপত্তন কিন্তু বা সূচনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে। আজকে এখানে যারা বসে আছে সকলে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসময় শিক্ষার্থী বা স্টুডেন্ট ছিলেন। তাই বলতে পারি যে আমাদের একটি বড় মাইল ফলকের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে এর আগে দুলাল ভাই বলেছেন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা, এলিমেন্টারি স্কুল বা প্রাথমিক, এটা উনি বলেছিলেন যে উনি চেয়েছিলেন যে শুধু গ্রামের মানুষ যেন চাষাবাদ না থাকে, আর যারা কৃষক থাকবে তাদের সন্তানরা যেন স্কুলে যায় এবং তাদের নিজের যে আত্মপরিচয় এবং আত্ম অধিকার সে সম্পর্কে তারা তখনকার দিনে সজাগ হওয়ার জন্য বা উপলব্ধি করার জন্য একটি প্রয়াস পায়। এবং এটি একটি ইতিহাসের বড় একটা ইউটার্ন, আমি বলবো একটা বড় মোড়। এটার ভিত্তিতেই কিন্তু আমাদের কিন্তু জাতিসত্তার একটা ভিত্তি সূচনা হয়। তো অনেকগুলো উপাদান থাকে, অনেকগুলো এলিমেন্ট থাকে একটা জাতির বিকাশে, অনেকগুলো এলিমেন্ট থাকে। অন্যতম এলিমেন্ট হচ্ছে শিক্ষা। আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আমরা গত 15-16 বছরে নয়, আমি বলবো শুধু বিগত সরকারকে আমি দায়ী করবো না, তার আগের সরকাররা কম বেশি কিন্তু তাদের অমনোযোগী ছিল, অনিয়া দেখিয়েছে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আজকে আমরা কোথায় পড়ে গেছি, পিছনে পড়ে গেছি। আজকে যদি আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা এগিয়ে থাকতাম, আমাদের এই জনসম্পদকে আমরা আমাদের জনগোষ্ঠীকে আমরা জনসম্পদে পরিণত করতে পারতাম। আমরা সেই কাজটিতে পারিনি, কারণ আমাদের সেরকম নেতৃত্বের অভাব দেখেছি আমাদের ভিতরে লিডারশিপ কোয়ালিটি নাই। আমাদের যারা শিক্ষামন্ত্রী হন তারা অমনোযোগী থাকেন। আজকে দেখেন শেরেবাংলার নাম নিশানা পাঠ্যপুস্তকে নাই বললেই চলে। এটা যদি হয় তাহলে পরবর্তী প্রজন্ম তো জানতেই পারবে না যে আমাদের ভিতরে এরকম ক্ষণজন্মা পুরুষরা ছিলেন বা আমাদের এরকম বড় বড় মনীষীরা ছিলেন। আজকে এই যে ডিভাইড এবং আমাদের বহুধা বিভক্ত জাতি, আজকে মাল্টিপোলারাইজেশন এখানে চলছে। রাজনৈতিক কোনো দীক্ষার জায়গাটা আপনি দেখেন বা একটা আদর্শের জায়গায় কোনো স্থির কোনো চিত্র নাই, নানান রকম মত, নানান রকম পথ, এবং এইভাবে একটা জাতি কিন্তু ইউনাইটেড থাকতে পারে না। যার জন্য আজকে আমাদের এখানে বিদেশি ইন্টারভেনশন বা ফরেন যে আপনাদের হেজিমনির কথা বলেছে, আমি বলবো যে শুধু ভারতীয় হেজিমনি নয়, এখানে আমেরিকান হেজিমনি, চাইনিজ হেজিমনি, ভবিষ্যতে দেখবেন যে মিয়ানমারও যদি একসময় পাওয়ারফুল হয়ে যায়, মিয়ানমার আপনার সঙ্গে প্রভাব বিস্তার করবে। আপনাকে টিকে থাকতে হলে কিছু রাজনৈতিক আদর্শ সামনে, যেখানে সকলে ইউনাইটেড, অর্থাৎ সকলে একযোগে মেনে নেয়। আজকে শেরেবাংলার কথা বলা হয়েছে যিনি আমাদের জাতিসত্তার পিতা। আমি আসলে বিশ্বাস করি যে শেরেবাংলা জাতিসত্তার পিতা, কারণ ওনার যে অবদান প্রতিটি ধাপে ধাপে আমাদের যে গত 100 বছরের যে রাজনীতির যে চিত্র বা ইতিহাস, সেখানে আপনি প্রতিটা জায়গায় ওনাকে খুঁজে পাবেন, তার অবদানকে খুঁজে পাবেন। 54 সালের যুক্তফ্রন্ট যদি না হতো তাহলে তো মুসলিম লীগরা পরাভূত হতো না কোনোদিন। এবং এই দেশে যে মৌলবাদী যে একটা, আমাদের এই ভূখণ্ডে মৌলবাদী একটা যে ইয়ে ছিল, রাজনৈতিক একটা যে চর্চা হচ্ছিল বা অথবা একটা দিকে চলে যাচ্ছিল, সেখান থেকে মুক্তির দিশারি কিন্তু শেরেবাংলার হাত ধরে হয়েছে। সোহরাওয়ার্দী সাহেব ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, এবং বঙ্গবন্ধু তখন তরুণ নেতা আতাউর রহমান খান ছিলেন। এরা সকলে মিলে কিন্তু যুক্তফ্রন্টের যে প্ল্যাটফর্মটা গড়ে তুলেন 54 সালে, সেটি কিন্তু আমাদের আরো একটি বড় মাইল ফলক আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে দেখেছেন আপনারা যে বঙ্গবন্ধু যখন, শেখ মুজিবুর রহমান যখন 1966 সালে তার ঐতিহাসিক 6 দফা দেন, সেখানে প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন চাই। তো স্বায়ত্তশাসনের ভিত্তিতে আপনি কিন্তু স্বাধীনতার দিকে আস্তে আস্তে এই পরবর্তী 5-6 বছর এগিয়ে গেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের মহান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব সহ যারা সকলে এই আমাদের স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েন, এবং আমাদের আবাল বৃদ্ধ বনিতা যত ছিল সাধারণ মানুষ, সকলে কিন্তু একটি জনযুদ্ধে আমরা লিপ্ত হই এবং সেই যুদ্ধে আমরা জয়লাভ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আজকের এই বাংলাদেশ ভূখণ্ড আমরা পেয়েছি। তো আমরা আমাদের বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমাদের এখানে শ্রদ্ধেয় বক্তা আছেন, সোহরাব ভাই আছেন, উনি জানেন সকলে দেশ বরেণ্য সাংবাদিক, প্রথম আলো, এবং আছেন আমাদের ইতিহাসবিদ এবং সাবেক সচিব সর্বজন শ্রদ্ধেয় সিরাজউদ্দিন আহমেদ সাহেব আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আমার বোন পারভিন আপা আছেন এখানে, উনি আমাদের মহান আরেকজন
সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য রাজিন্দর খান্না মিয়ার একমাত্র মেয়ে উনি মঞ্চে আছেন। আমরা সকলে তার কথা শুনবো। আজকের দিনে আমাদের বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা সকলে শেরে বাংলার জন্য দোয়া করবেন। আমরা সকলে শেরে বাংলার মাগফিরাত কামনা করবো, তার পূর্বপুরুষদের মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমি ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে একজনকে ধন্যবাদ না দিলে নয়, উনি আমার ভাই, আমার কাজিন এরশাদ ভাই, আমাদের শেরে বাংলা ফাউন্ডেশনের মহাসচিব। উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। উনি কিন্তু হাত গুটিয়ে বসে আছেন পেছনে, কিন্তু আসলে উনি নেপথ্য নায়ক। ওনার জন্য আমরা সকলে একটি বড় তালি দেব। মহান নেতা শেরে বাংলায় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 151তম জন্মবার্ষিকী আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আন্তর্জাতিক ইতিহাসবিদ, সাংবাদিক, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শেরে বাংলা একে পরিবার সম্বন্ধে বই থেকে জেনেছি, আমার পরিবার থেকে জেনেছি। উনি 1917 সালে ঐতিহাসিক রাজশাহী কলেজে এবং 1917 সালে উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই সময় ওই কলেজের নাম করা শিক্ষার্থী যিনি ডিস্টিংশন গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হয়েছিলেন, ইদ্রিস আহমেদ মিয়া, ওনাকে ফুলের মালা পরাতে গেছিলেন রাজশাহী কলেজে। এবং ইদ্রিস আহমেদ মিয়া ওনার ব্যবহারে 1917 সালে উনি রাজশাহী কলেজে যে ওনাকে কাছে টেনে নেয় এবং ওনাকে আহ্বান করে যে তুমি আমার সাথে, আমার দলের সাথে থাকো এবং শিক্ষামূলক বা বিভিন্ন শিক্ষা বিস্তারে তোমাকে অবস্থান থাকতে হবে। উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটের। তো শেরে বাংলার ভালোবাসে উনি আর সরকারি চাকরি করেননি। সম্পর্কে উনি আমার দাদা, আমি ওনার পুত্র। 1917 সালে শেরে বাংলার সাথে যখন ওনার খুব ঘনিষ্ঠতা হয়, শেরে বাংলার বিভিন্ন রকম পরামর্শ ক্রমে উনি যখন ক্লাস 8-এর ছাত্র, আমার দাদা 1910 সালে ওই শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে মেয়েদের জন্য প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই বিষয়টি শেরে বাংলা অবগত ছিলেন এবং 1917 সালে ওনাকে যখন ফুলের মালা পরিয়ে দেয়, তখন আরো আহ্বান করে যে ছাত্র অবস্থায় যখন ক্লাস 8-এর ছাত্র, তুমি যখন স্কুল প্রতিষ্ঠা করতে পারছো, সামনের দিকে আমার হাত ধরে এগিয়ে যেতে হবে। আমি খুব সংক্ষেপে শেষ করব। 1919 সালে উনি আবার গরিব সহায় সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটি ভারত উপমহাদেশে বেসরকারি উদ্যোগে 3টি হয়েছিল, একটি চট্টগ্রামে, একটি রংপুরে এবং আমাদের বর্তমান চাঁপাইনবাবগঞ্জে। তার পরবর্তী সময়ে বঙ্গীয় সভার যে প্রথম নির্বাচন হয় উপমহাদেশে 1937 সালে, শেরে বাংলা একে ফজলুল হক আমার দাদাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন এবং তৎকালীন মালদা জেলা, ভারতের পশ্চিম বাংলা মালদা জেলার উনি সভাপতি কৃষক শ্রমিক প্রজা পার্টি থেকে তাকে সভাপতি মনোনীত করেন। 1937 সালে দক্ষিণ মালদা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করার পরে তখন কৃষক শ্রমিক প্রজা পার্টি তৃতীয় অবস্থানে ছিল সংখ্যার দিক থেকে, 35টি আসন পেয়েছিল। কিন্তু জ্ঞানদীপ্ত শেরে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরকেও হার মানিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি এবং মুসলিম লীগ ছিলেন সেকেন্ড অবস্থানে। শেরে বাংলা আমার দাদাকে প্রস্তাব করলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়া সাগতে যে কলিশন সরকার গঠন করার জন্য কংগ্রেসের সমর্থন আমাকে দিতে হবে, নিয়ে দিতে হবে। যাই হোক, আমার দাদা গেছিলেন এবং সেই পুরস্কার স্বরূপ ওনাকে ওনার রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছিলেন। রাজনৈতিক উপদেষ্টা হওয়ার সুবাদে আদিনা ফজলুল হক সরকারি কলেজ, এই কলেজটির গোড়াপত্তন হয়েছিল 1937 সালে। এটি বর্তমানে ঝাড়খণ্ড প্রভিন্সে পড়ছে। ওখানে ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড বাই শেরে বাংলা একে ফজলুল হক। কিন্তু আমার দাদা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে অনগ্রসর মালদা জেলাতে শিক্ষার হার 3%, আপনি এই জঙ্গলে কলেজ করে কি করবেন? তো বলছে যে তুমি কি নাম প্রস্তাব নিয়ে এসছো?
তো এই আদিনা কলেজ সে সময়ে ওই এলাকায় প্রায় 300 বিঘা জমির উপরে উনি ভিত্তিপ্রস্তর করেছিলেন এবং ওখানে একটা অটক স্টেট ছিল যেটা মতুয়াদি ছিলেন বেগম শামসুন নাহার কোঅপারেটিভ। উনি আদিনা কলেজে, আমি ওই পর্যায়ে আসছি, সবাই সংকীর্ণ। তো যাই হোক, আদিনা কলেজটা 1937 সালে হয় এবং এখানে উনি বলেছে যে প্রি প্রাইমারি এডুকেশন, যে বাচ্চাদের কিভাবে পাঠদান করতে হবে, হ্যাঁ এটা শেরে বাংলারই অবদান। এবং উপমহাদেশের প্রথম দাদনচক ফজলুল হক পিটিআই, এটি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে অবস্থিত, এটা অনেকেই জানেন না। দাদনচক ফজলুল হক পিটিআই সরকারি পিটিআই 1937 সালে। আচ্ছা, এখানে আমি শুনলাম রাজু ভাই বলছেন যে যোগাযোগ ব্যবস্থা ছিল না, কিন্তু আমার দাদার কাছে উনি এতই অন্তরঙ্গ ছিল যে কলকাতার সাথে আমাদের ল্যান্ডফোন কিন্তু 1937 সাল থেকে আমাদের গ্রামে ল্যান্ডফোন আছে, এটি শেরে বাংলা দিয়েছিলেন ওই কলেজকে, যেন সার্বক্ষণিক তার পলিটিক্যাল অ্যাডভাইসের সাথে যোগাযোগ হয়। এবং মন্ত্রিত্ব দিয়েছিল উনি নাইনি। তো শিক্ষা বিস্তারে শেরে বাংলার যে অবদান, এটি শেষ করা যাবে না। উনি প্রি প্রাইমারি এডুকেশনের জন্য যে গ্রুপ ট্রেনিং ইনস্টিটিউট করতো, সেটা পরবর্তীতে আয়ুব খান প্রবর্তিত আইনে জিডি গুলা বন্ধ হয়ে যায় 58-এ। পরবর্তীতে 72 সালে আমাদেরই পরিবার আবার শেরে বাংলার নামে আমার আব্বা প্রয়াত পিতা, উনি আবার এটাকে চালু করে। যাই হোক, সরকারি এবং চাঁপাইনবাবগঞ্জে দুটো পিটিআই আছে। শেরে বাংলার হাত ধরে আমার দাদা প্রথম করেছে 37 সালে, পরে 72 সালে আমার আব্বা। যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শেরে বাংলার অবদান অনেক। উনি কিন্তু বিজ্ঞান ভিত্তিক রাজনীতি করতেন, উনি কিন্তু প্রজা আন্দোলনের নেতা ছিলেন এবং প্রত্যেকটা কমিটিতে ইদ্রিস আহমেদ মিয়াকে রাখতেন এবং বরিশালের হাসেম সাহেব নাম করা রাজনীতি। যাই হোক, শেরে বাংলা একদিন আমার দাদাকে বলছে যে দূর দূরান্ত থেকে যে কলেজের ছাত্ররা আসছে, স্টুডেন্টরা আসছে, তারা এই গ্রামীণ পরিবেশে পড়তে হলে তো তাদের টাকা পয়সা এগুলো কোথায় পাবে? তো দাদা ওনার কাছে পরামর্শ চাইলেন যে আমি কি করতে পারি। ওয়েস্টার্ন কালচারে বললো যে তুমি একটা শিল্প স্কুল করো, যেখানে এই যে চাঁচ গালা যেটা আপনার এই যে বার্নিশে লাগে, এটা আমাদের ওখানেই হয়, এবং রেশম সিল্ক, এটাও ওনার অবদান। রাজশাহী সেরিকালচার বোর্ড, এটি শেরে বাংলার হাত ধরে হয়েছে। যাই হোক, ওয়ার্ক প্রোগ্রাম যেটাকে বলে, আপনারা নটর ডেম কলেজে দেখবেন যে এখানে খ্রিস্টানদের জন্য ওয়ার্ক প্রোগ্রামের ব্যবস্থা আছে। তো যাই হোক, উনি বিজ্ঞান ভিত্তিক পলিটিক্স করতেন। 50 বছর পর কি হবে সেটাকে টার্গেট করে আগাতেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উনি যখন যুক্তফ্রন্টের থেকে যখন আবার প্রধানমন্ত্রী হলেন, আমার গ্র্যান্ডফাদারকে আবার পার্লামেন্টারি সেক্রেটারির পদ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যা না পারবো তুমি করতে পারবো, আমি তোমার বট গাছের মতো থাকবো। একটা পর একটা প্রতিষ্ঠান আমাদের ওই গ্রামে কিন্তু আছে, আপনাদেরকে আহ্বান করবো যাবেন। এবং আমি শেরে বাংলার ছেলেকে নিয়েছিলাম 2001-এ 14ই মার্চ ঐতিহাসিক আদিনা কলেজে। উনি ওনার বাবার নামে সব প্রতিষ্ঠান দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেছিল যে আমি জানতাম না যে এই রিমোটেস্ট এরিয়া, যেটা একটা উপজেলা না, ইউনিয়ন না, উপজেলা থেকে 5 কিলোমিটার পশ্চিমে, এই জায়গাতে এত প্রতিষ্ঠান কিভাবে হতে পারে। বলতে যে এটা তো শান্তিনিকেতনের মতো লাগে। আমি আপনার আব্বাও এই কমেন্টসটা করেছিল ইংলিশে, ওখানে প্রায় 300 বিঘার উপরে এক ক্যাম্পাসে চলে। ওনার দূরদর্শিতা আমি আর একটা বলবো, পাটনাতে যে মেন্টাল হসপিটাল আছে, এই হসপিটাল পাটনাতে হওয়ার কথা ছিল, এটা আমরা অনেকেই জানি না। এবং 37 সালের অ্যাসেম্বলিতে মেন্টাল হসপিটাল যে প্রজ্ঞাপন হয়েছিল বা হওয়ার জন্য যেটা হয়েছিল, ডকুমেন্ট রেডি হয়েছিল, উনি কিন্তু আজ করতে পেরেছিলেন যে হিন্দুস্তান পাকিস্তান এটা ভাগ হবে। 47-এ ভাগ হলো। পরবর্তীতে কিন্তু পাবনাতে যে মেন্টাল হসপিটাল, এটাও শেরে বাংলার অবস্থা। আমরা ওনার দিক শেষ করতে পারবো না। উনি শুধু উপমহাদেশেরই একজন অন্যতম শিক্ষা প্রসারক ছিলেন না, আমরা যদি বলি যে বিশ্বের একজন অবিসংবাদিত নেতা, এখানে ভুল হবে। এটা পাটনাতে হওয়ার জন্য, বিহারের রাজধানী পাটনা, পাটনা,
শেরে বাংলা তো অনেক মেধাবী ছিলেন। উনি আমার দাদাকে বলছে যে টিটাকে বি বানিয়ে রেখে দাও, তুমি দেশ ভাগ হবে তারপরে হোক, ওই পাবনাতেই হবে, এগুলা আর এখানে হবে না। এইরকমই ছিল। যাই হোক, একটা সময় বলছে যে হয়তো পারিনি কিছু, হয়তো পেরেছি, সম্পদে করিনি কিছু, সাহসে করেছি। বলছি ইদ্রিস, তুমি এলাকার, তুমি আমার ডান হাত, দক্ষিণ হস্ত বলা হতো তাকে। কিন্তু আগেকার রাজনীতিকরা কিন্তু এখন নাম বা তাদের নাম সংবলিত কোন প্রতিষ্ঠান থাকবে এগুলোর জন্য ওনারা কাজ করেন। এখন একটা কেজি স্কুল করলে বলে যে অন্যতম শিক্ষা অনুরাগী দাদা মুমুক তুমুক। তো শেরে বাংলা বা আমার দাদা ইদ্রিস আহমেদ মিয়া এত যে প্রতিষ্ঠান করছে, কই কোথাও তো ওনাদের নামে নাই। আমরা দিয়েছি, পরে আমরা করেছি ওনাদের নামে। আর এখানে যে দাবিগুলা, আমি মনে করি যে দাবিগুলা ঠিক আছে, কিন্তু আমাদের প্রশাসনের বা আপনার শিক্ষা মন্ত্রণালয় তাদের দৃষ্টি আকর্ষণ করবো, এগুলা নিয়ে দাবি দিতে হবে কেন? এসব মহান নেতাদের নামে কিছু হওয়া বা করা, এগুলা দাবি তো লাগে না। এগুলা তাদের অনুশোচনা থেকে তাদেরকে করতে হবে, জাতিকে সমৃদ্ধ করতে হবে। তাদের যদি আমরা ফলোয়ার্স না হতে পারি, সমাজটা একটা সময় মুখ থুবড়ে পড়বে। আজকে আপনার মালদাতে যাবেন, আমি গুয়াহাটিতে গেছি, ওখানেও শেরে বাংলার নাম আছে। আপনি আদিনা স্টেশন, ওখানে হক সাহেবের নাম বড় করে লেখা আছে। একদম জনশূন্য, কোনো লোক না। আমি 2004-এ গেছি, কোনো লোকজন নাই। তো এই যে ওনার দূরদর্শিতা, যে দেশ ভাগ হলে কি হবে, তার আগে কি করতে হবে, এই যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যে ছাত্ররা কাজ করবে 1 ঘন্টা 2 ঘন্টা, সেটা মাইনে দিবে, এইরকম চিন্তা ভাবনা ছিল। আমরা অনেকে হয়তো মনে করি যে হক সাহেব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বানিয়েছে, চাকার কলেজ বানিয়েছে। নো, অনেক প্রতিষ্ঠান বানিয়েছে এবং দেশের আনাচে কানাচে। এবং একটা উদাহরণ, উনি যে গ্রামে যে প্রতিষ্ঠানটা হবে বা করতে হবে, উনি আহ্বান করলেন আমার দাদাকে, না তুমি করো, পজিটিভ। এবং কি নাম দিয়েছে এটা, বলছে তুমি সত্যি মালদার দ্রুত শেয়ার, মানে শেয়ার উপাধি, যে একটার পর একটা কাজ আদায় করে নিয়ে যাচ্ছে। এবং ফুল টেক্সট অফ দি রিলিজিয়াস সিস্টেমস অফ দি ওয়ার্ল্ড, দেয়ার ইজ অ্যান আর্টিকেল অফ শেরে বাংলা ফজিলতভাব। ওখানে স্পষ্ট ভাবে উল্লেখ আছে নামাজ কি, হজ কি, যাকাত কি, এবং নারীদের পর্দা। ওখানে সূরা আল বাকারার উদ্ধৃতি আছে যে আমাদের প্রিয় নবীজি নারীদের নিয়ে সমাবেশ করতেন, মিটিং করতেন, ঘরোয়া মিটিং করতেন। তো শেরে বাংলা ওখানেই বলে গেছে, এটা রামকৃষ্ণ মিশন থেকে পাবলিশ হয়েছে 1937-এ, যে বোরখা পরলে এটা ইসলামিক হওয়া যায় না। উনি যে মান্নাত আমলের যে এইসব ধর্মীয় যে গোড়ামিগুলো, এগুলাকে উনি ওই সময় এগুলাকে স্পষ্টভাবে ওপেন করে গেছেন। খবরের সাথে দাঁড়াচ্ছি যে জাতি যেন এখন আমাদের যে ঐতিহ্য ইতিহাস তা মুছে দেওয়ার জন্য শেরে বাংলার মাজারে আমরা দেখলাম যে যেখানে আমরা শেরে বাংলার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান করি, আজকে 30 বছর 40 বছর দাবি জানিয়ে আসছি, সেই জায়গাটা বেদখল হয়ে গেছে। রোড হাইওয়েতে দখল করতেছে। তো আমরা এই সবাই এটা কোন প্রতিবাদ জানাচ্ছি যে শেরে বাংলার মাজারে কেমন করে সেই যে জায়গায় গবেষণা কেন্দ্র হবে সেই জায়গা দখল করা। আজকে আমি কিছু স্মৃতিচারণ করছি এ কারণে যে জীবিতর মধ্যে এই সময় অন্তত আমি শেরে বাংলাকে শেরে বাংলাকে 1953-54 সালে দেখেছি এবং 1954 সালে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। কথাটা এই কারণে বলছি, আজকে দেখছি সারা বাংলাদেশে শুধু বিভিন্ন রকম শত শত মামলা। 52 সালে আমাদের সেই 50-এর যুগে আমাদের দাবি ছিল খুনি নুরুল আমিনের ফাঁসি চাই। 19 জন ভাষা আন্দোলনে শহীদ হয়েছে।
ছাত্র নেতারা গেলেন, নেতারা গেলেন, এবার নুরুল আলমকে গ্রেফতার করতে হবে। শেরেবাংলা বললেন যে মুসলিম লীগ কয়টা আসন পেয়েছে, যে 9টা, যে 309টা আসনের মধ্যে মুসলিম লীগ 9টা পেয়েছে, 300 আসনে আমরা জিতেছি। তো জনগণ তো নুরুল আলমের ফাঁকি দিয়েছে, আমরা আবার কেন তার বিরুদ্ধে মামলা করতে যাব? এই ছিল শেরেবাংলা। বাংলা একাডেমি ছাত্ররা যখন করতে গেছে, মুখ্যমন্ত্রীর বাসভবন, তিনি কিন্তু ছাত্রদের সেখানে যেতে দেননি, গবেষণা কেন্দ্র করছে। আর তিনি অত্যন্ত সহিষ্ণু। আজকে কিন্তু সমাজের সহিষ্ণুতা নাই, ধৈর্য নাই, প্রতিহিংসার রাজনীতি চলছে। তিনি কিন্তু প্রতিহিংসার রাজনীতি করতেন না। 1939 সালে, 1942 সালে তখন শ্যামা হক মিনিস্ট্রি, তো শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মন্ত্রিসভা করায় মুসলিম লীগ বাংলাদেশে তার সব সভায়, যেটাকে বলা হয় ডিস্টার্ব করতো বা গন্ডগোল করতো। বরিশালে উনি আসলেন, সেখানে ছাত্র নেতারা ওনার বিরুদ্ধে শোভাযাত্রা করলেন এবং পুলিশ কয়েকজন ছাত্র গ্রেফতার করল। জানুয়ারিতে উনি গেছেন, চলে যাবে কলকাতা। জানুয়ারিতে একটা টেলিফোন গেল যে এইরকম ছাত্রলীগ, তখন মুসলিম ছাত্রলীগ ছিল, নেতাদের গ্রেফতার করা হয়েছে। উনি তখন এসপিকে ফোন করলো যে এই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দিলে আমি এই জানুয়ারি থেকে যাব। এই ছিল শেরেবাংলা। 1947 সালে পাকিস্তান উনি চায়, এই কারণে যেখানে যেত সেখানেই ওনার বিরুদ্ধে মিছিল, প্রতিবাদ এগুলো হইত। ওনার ফ্যামিলি সদস্যরা কলকাতায় ছিল, তাদের লাঞ্ছিত করতো যে উনি পাকিস্তানের পক্ষে না। কথাটা ঠিক এভাবে না। উপমহাদেশে উনি অবিভক্ত ভারত চেয়েছিলেন, গান্ধী চেয়েছিলেন। তো সেখানে 4 জন ব্যারিস্টার তাদের যুক্তি তর্কে ভারতবাসী শেষ, সর্বনাশ। আজও কিন্তু এই ভারতের পুরোপুরি শান্তি আসে না। আজ কিন্তু আমরা একটা অস্বস্তিকর পরিবেশে বাংলাদেশে বসবাস করি। এটাও কিন্তু সেই ডিভিশন অফ ইন্ডিয়ান, সেই 4 জন ব্যারিস্টারকে মোহাম্মদ আলী জিন্না, পন্ডিত জওহরলাল নেহরু, গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, এই 4 জনে কিন্তু ম্যাট্রিক পাস ব্যারিস্টার। সরওয়ার্দীর মতন বা শেরেবাংলার মতন এত হাইলি এডুকেটেড না। এই যে 4 জন ব্যারিস্টার পাণ্ডব, পঞ্চ পাণ্ডব বলা হয় যে যারা ভারত ভাগের জন্য দায়ী। এই পঞ্চ পাণ্ডব 5 নম্বর হল মাউন্ট ব্যাটেন, সে যদিও উকিল না। এই 4 উকিলের যুক্তি তর্কে আমরা শেষ। বাংলাদেশ ভাগ হলো। বাংলাদেশ কিন্তু ভাগ হওয়ার কথা ছিল না। 1940 সালে লাহোর প্রস্তাবের অনুসারে যদি আমরা বাংলা আসাম নিয়ে স্বাধীন হতো, তাহলে এই দেশের সাধারণ ন্যাশনাল হইতে শেরেবাংলায় 47 সালে বৃহত্তর বাংলা, যেটা মাউন্ট ব্যাটেন ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেছিল যে উপমহাদেশে 3টি রাষ্ট্র হয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। নেহরু এবং কংগ্রেসের বিরোধিতার কারণে বাংলাদেশ বাকিগুলো, তাইলে এটা কিন্তু স্বাধীন রাষ্ট্র। এখন 47 সালে যদি শহীদ সরোয়ার্দীর প্রস্তাব অনুযায়ী বাংলা স্বাধীন হইত, তাহলে শহীদ সরোয়ার্দী সাধারণ নেতা। আর 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন। মাহবুব একটা প্রস্তাব দিয়েছেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের প্রতীক, কিন্তু জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে দিতে হবে। তিনি অত্যন্ত সঠিক কথা বলছেন
শেরেবাংলা বলতেন যে আমি প্রথম বাঙালি, তারপরে মুসলমান। আর বঙ্গবন্ধু ঠিক সেই কথাই বলতেন। ওনার রোজনাম সাহেব বলছে যে আজকে 1967 সালের 27শে এপ্রিল বঙ্গবন্ধু জেলে উনি ডায়েরিতে লেখছেন আজকের শেরেবাংলা মৃত্যুবার্ষিকী আমার নেতা, এবং তার রাহত প্রস্তাবের ভিত্তিতে আমি 6 দফা রচনা করি। কত বড় কথা! তো আমরা এই শেরেবাংলাকে স্মরণ করি এই কারণে যে তার মধ্যে প্রতিহিংসা ছিল। আজকে রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশ কি কোন পর্যায়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শেরেবাংলার করা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়, আর অন্য ছাত্ররা মানে উৎসব করে। যাত্রাবাড়িতে থানায় আগুন দিয়ে পুলিশ পড়িয়ে মারা হলো, আর জনগণ উৎসব করে। মহাত্মা গান্ধী কেন গ্রেফতার হইলেন? 1922 সালে তার অসহযোগ আন্দোলন চলছে, অহিংস আন্দোলন চলছে। সেই সময় ইউপি চৌকিছড়া থানায় উন্মত্ত জনতা 22 জন পুলিশ পুড়িয়ে মারল। তখন গান্ধী বললেন যে ঈশ্বর আমাকে বলছে তোমার জনগণ এই আন্দোলনের উপযুক্ত না, বন্ধ করো। আর আজকে আমাদের এত লোক নিহত হলো, আমরা কিন্তু কোনো পর্যায়ে বলি নাই যে আমরা এই আন্দোলন বন্ধ করে শান্তির পক্ষে আমরা। তো আজকে গান্ধীর কথাটা এই জন্য বলছি যে 16 তারিখ মাত্র শুরু হলো। আমি পত্রিকাগুলো টিভি বলতে দেখতেছি আমরা এই শেরেবাংলার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নাই। আজকে শেরেবাংলার যে জাতীয়তাবাদের কথা বলছে, সেই জাতীয়তাবাদ জাতীয় ঐক্য কি করে পাবে? এখানে যেভাবে রাজনৈতিকভাবে আমরা এত দূরে দূরে যে ঐক্য হওয়া শুরু করি, আমি শঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে কিভাবে হাউ টু ইউনিফাই দ্য নেশন, আমাদের সেই জাতীয়তাবাদ কিভাবে শেরেবাংলার আমরা জনগণাই চাই। তাহলে যারা আজকের রাজনীতিতে আসবেন, যারা দেশের কথা পাবেন, তাদের শেরেবাংলার কাছে ফিরে আসবে। শেরেবাংলা কত বড় ভারতের যে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 পলিটিশিয়ান গ্রেট ম্যান শেরেবাংলা, ইভেন নট গান্ধী। যে ঘটনাগুলো ঘটছে এগুলো বর্বরতা ছাড়া অন্য কিছু না। আফ্রিকা মহাদেশে এরকম ঘটনা হয় না। আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, কথা শুনছেন, তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং চতুর্দিকে শেরেবাংলার প্রতি এতদিন আমি নিজকে খুব নিঃস্ব মনে হইত যে শেরেবাংলা নিয়ে আমি দেখি বা চিন্তা করি। আজকে এই আমাদের উনি অনেক নতুন কথা বলছে, ওনার এই বক্তৃতা আরো যে তথ্য সেগুলো লিখিত আসেন। আচ্ছা, আপনাদের ইতিহাসে ঠিক আছে, আপনাদের আপনার কাকা দাদা দাদা তো ছিল একজন টিচার ছিলেন না, প্রফেসর আবু সুফিয়ান ওনাকে বলে দিয়েছিলেন।
তো আমি সকলকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলি, এই জয় বাংলা এটা কিন্তু শেরে বাংলার স্লোগান। জয়, উনি বলছেন সর্বহারা কৃষক সমাজের জয়। এই জয় বাংলা শব্দটা কিন্তু শেরে বাংলা, এটা কিন্তু আমাদের নতুন করে বলা না, শেরে বাংলা নয়, জয় বাংলা। শেরে বাংলার অর্থে মিলিয়ে আবারও বলবো জয় বাংলা, জয় শেরে বাংলা, জয় বাংলা। অনুষ্ঠানের এই পর্যায়ে শের বাংলার জীবন ও কর্মের উপর বক্তব্য উপস্থাপন করবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, লেখক, কবি, প্রাবন্ধিক জনাব সোহরাব হাসান। সুধী মণ্ডলী, মঞ্চে উপস্থিত সিরাজউদ্দিন আহমদ ইতিহাসবিদ এবং শের বাংলার দরিদ্র ফায়াজুল হক এবং অন্যান্য স্বজন বন্ধু প্রিয়জন, শের বাংলার ভক্ত অনুরাগী, আজকে এটি খুবই আনন্দের বলতে হবে যে শের বাংলাকে স্মরণ করে আমরা 3 ঘন্টা করে এখানে সবাই উপস্থিত। সবাই সাধারণত দেখা যায় যে আলোচনা সভার শুরুতে যে জনসংখ্যা, যে লোকজন থাকে, শেষের দিকে তার অর্ধেক হয়ে যায়। এখানে সেটি হয়নি, অর্থাৎ শের বাংলাকে আমাদের শ্রদ্ধা ভালোবাসার কারণেই সেটি হয়নি। শের বাংলা কে ছিল? আমার পূর্ববর্তী বক্তারা তার অনেক গুণের কথা বলেছেন, অনেক চিন্তার দর্শনের কথা বলেছেন, রাজনীতির সফলতার কথা বলেছেন, কিন্তু একটি কথা বোধহয় খুব জোর দিয়ে বলা দরকার, ভারতবর্ষে প্রথম কৃষক ও শ্রমিকের জন্য রাজনীতি করেছেন শেরে বাংলায় ভদ্রলোক। তার আগে সবাই ভদ্রলোকের রাজনীতি করতেন, এখনো ভদ্রলোকের রাজনীতি বেশিরভাগ নেতারা করে, বেশিরভাগ দল। শেরে বাংলা কমিউনিস্ট ছিলেন না, কিন্তু তিনি গরিবের বন্ধু ছিলেন, গরিবের নেতা ছিলেন। আপনারা জানেন যে 1937 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে শেরে বাংলার বিপরীতে ছিলেন নাজিমুদ্দিন এবং পটুয়াখালীতে তার নির্বাচনী আসন ছিল। সেখানে খাজা নাজিমুদ্দিন নবাব পরিবারের এবং তিনি অনেক জমিদার পরিবারের এবং তিনি সেখানে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু মানুষ তার টাকা দিয়েছে, কিন্তু ভোট দিয়েছে শেরে বাংলাকে। বাংলা সাহিত্যের দুইজন শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তাদের দুজনের সান্নিধ্যে সংস্পর্শে এসেছেন শেরে বাংলা একমাত্র নেতা। তিনি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যে তার সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রী পাওয়ার পর। আর কাজী নজরুল ইসলাম শেরে বাংলা প্রতিষ্ঠিত নবযুগের প্রধান সম্পাদক ছিলেন। শিক্ষার কথা বলেছেন, অবশ্যই এই বাংলা ভাষাভাষী অঞ্চলে শিক্ষার প্রসারে শেরে বাংলার যে অবদান, একক অন্য কোন নেতার সেই অবদান নেই। বিশেষ করে বাঙালি মুসলমানের, পিছিয়ে পড়া বাঙালি মুসলমানের, যেহেতু তখন বাঙালি হিন্দু অনেক লেখাপড়ায় অনেক অগ্রসর ছিলেন, তিনি পিছিয়ে পড়াদের সামনে নিয়ে এসেছিলেন। এবং একটি কথা আমি জানি না যে এখানে সিরাজ ভাই বলতে পারবেন যে একসময় শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা যারা, তাদের একটা ছিল যে খাতায় নাম দেখলে যদি মুসলমান নাম থাকতো তাহলে নম্বর কম দিতেন, হিন্দু নাম থাকলে নম্বর বেশি দিতেন। শেরে বাংলা যখন শিক্ষামন্ত্রী, এটি কিন্তু 1937-এর অনেক আগে, তিনি চালু করলেন যে খাতায় উত্তরপত্রে কোনো নাম থাকবে না, অর্থাৎ পরীক্ষক জানতে পারবেন না তিনি কোন ধর্মের। এরপর থেকে আজ পর্যন্ত খাতায় উত্তরপত্রে কিন্তু কোনো শিক্ষার্থীর নাম থাকে না। এটি যদি তিনি চালু করে থাকেন, আমি বলবো যে অসম্ভব সাধন করেছেন। শেরে বাংলা সম্পর্কে অনেক কথা, কিন্তু
আমরা কি শেরেবাংলাকে স্মরণ করেছি? আমরা কি তার আদর্শ, তার নীতি, তার পরিকল্পনা, তার রাজনীতি গ্রহণ করেছি? তার নামে যে প্রতিষ্ঠিত দলটি, সেই দলটির তো আজকে প্রায় অস্তিত্ব নেই। এখানে একজন নেতা আছেন, তিনি বক্তৃতাও দিলেন, কিন্তু দল কোথায়? আমরা সর্বশেষ জানতাম যে কেএসপির নামে একজন সংসদ সদস্য এই বাংলাদেশের সংসদেও ছিলেন, জিয়াউর রহমানের সংসদে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন, এস.এম. সুলাইমান। তার রাজনীতি শুধু সাংগঠনিক ভাবে করতে হবে তা নয়, তার নীতি আদর্শ, তিনি যে শিক্ষার আলো জ্বালিয়েছেন, সেই আলো আমরা ধারণ করতে পারি কিনা, সেই আলোর মশাল আমরা হাতে নিতে পারি কিনা, আমরা বুকে ধারণ করতে পারি কিনা, তাহলেই তাকে স্মরণ করা হবে, তার আদর্শকে। আজকে অনেকেই বলেছেন শেরেবাংলার, আপনি যদি বাজারে যান, এত বই, এত শেরেবাংলাকে নিয়ে আমরা কি এই তরুণ শিক্ষার্থীদের কাছে তাদের পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করবে এরকম তার কোনো জীবনী আমরা কি দিতে পেরেছি? অনেক লেখক এসেছেন বাংলাদেশ স্বাধীনতার পরে বা আগে। আপনারা মনে আছে যে ছোটবেলায় বিডি হাউলদার একটি বই ছিল, চটি বই, ছোট্ট বই শেরেবাংলাকে নিয়ে। এরপর আর কেউ লিখলেন না। সিরাজ ভাই অবশ্য অনেক গবেষণামূলক বই লিখেছেন, কিন্তু আমি বলছি যে গবেষণামূলক নয়, মানে তার জীবনে সাধারণ পাঠকের জন্য যে বই, আর যাতে শেরেবাংলাকে জানবেন। এই যে আদিনার যে অধ্যাপক, তিনি যেভাবে বললেন শেরেবাংলাকে, যেভাবে বর্ণনা করলেন তার অবদান, তার শিক্ষা, তার অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটি আমরা পাঠকদের, আজকের উত্তর প্রজন্মের কাছে আমরা তুলে ধরবো না কেন? আমরা মনে করি যে শেরেবাংলা ফাউন্ডেশন শুধু বছরে একবার বা দুবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আয়োজন, তাদের কর্মকাণ্ড শেষ করবে না। শেরেবাংলাকে প্রতিদিন স্মরণ করতে হবে। একজন নেতাকে বড় করতে হলে অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আমাদের জাতীয় নেতা অনেক আছে, তবে অবিভক্ত ভারতে যে জাতীয় নেতাকে সারা ভারতের মানুষ নেতা হিসেবে মানতেন, এবং বিশেষ করে অবিভক্ত বাংলা হিন্দু মুসলমান সবাই নেতা হিসেবে মেনেছেন, তিনি যে দল করুন না কেন, তিনি শেরেবাংলাকে ভদ্র পান। আজকে কলকাতায় যারা প্রবীণ বা তাদের যারা পূর্বসূরি, তাদের বইপত্রে কিন্তু শেরেবাংলার নাম শ্রদ্ধা ভরে রাখা আছে, তাকে নিয়ে গবেষণা হচ্ছে। এটি শুধু একজন দুজন পণ্ডিত ব্যক্তি করছেন না, অনেকেই লিখছেন। সুতরাং আমরা এখানে সেদিক থেকে বলবো যে আমাদের দীনতা অনেক প্রকট, আমরা তাকে নিয়ে খুব গবেষণা করি, কিন্তু কলকাতায় কিন্তু তাকে নিয়ে গবেষণা হচ্ছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে সেমিনার হচ্ছে। এই যে শেরেবাংলার অর্ধ বছর চলে গেল জন্মে, মানে 1 বছর আগে 150 বছর চলে গেল, আজকে 51 বছর, 151 বছর। সুতরাং এই 150 বছরে আমরা কি করেছি? আমরা তাকে নিয়ে কতটা গবেষণা করেছি? তার যে শিক্ষা, তার যে প্রশাসনিক কর্মকাণ্ড, যে প্রতিষ্ঠানগুলো করেছে, এটি কি হতে পারে না শেরেবাংলার নামে বা তার উদ্যোগে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি বই হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা অনেকে বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, কিন্তু গ্রামে গঞ্জে অনেক, আমার বাড়ি বরিশালে, এবং সেখানে আমরা যে গ্রামে বাস করি, আমাদের সহপাঠী বা তার আগের যারা আমাদের, তাদের অনেকেরই সাধ্য ছিল না শহরে যেয়ে লেখাপড়া করা। তাদের প্রথম লক্ষ্য ছিল যে চাকারে যেয়ে পড়াশোনা করবে। এই যে চাকারে, সেই প্রত্যন্ত অঞ্চলে গত শতাব্দীর 30-এর দশকে একটি কলেজ করা, এটি কিন্তু খুব কম, চারটিখানি কথা নয়। সেটি করেছেন এবং হাজার হাজার শিক্ষার্থী সেখান থেকে গত 70 বছরে বেরিয়ে এসেছেন। আমরা তাদের সেই কলেজ নিয়েও একটি ভালো প্রকাশনা হতে পারে, তাকে নিয়ে একটি ভালো জাদুঘর হতে পারে। তার ঢাকায় বাড়ি ছিল, আমি জানি না যে সেই বাড়ি এখন কি অবস্থা, কিন্তু শেরেবাংলা যেখানে গৃহবন্দী ছিলেন, শেরেবাংলা যেখানে
তিনি যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নন তখন যে ব্যক্তিগতভাবে তার যে স্মৃতি সেটি সংরক্ষণ করার দায়িত্ব কি আমাদের নয়? দায়িত্ব কি উত্তর প্রজন্মের নয়? এখানে শেরেবাংলার দরিদ্র আছে, আমি আশা করবো তার ভাই বোনদের নিয়ে একসঙ্গে, এবং তাদেরই কেন দায়িত্ব থাকবে, আমরা সবাই একসঙ্গে সবাই মিলে এটি কেন করবো? এবং শেরেবাংলা ফাউন্ডেশন শুধু একটি অনুষ্ঠান কেন করবে? বরিশালে তার অবদান, বরিশাল থেকেই কিন্তু তার আইনজীবী পেশা শুরু। পরবর্তীকালে কলকাতায় তিনি চলে যান এবং কলকাতার মেয়র। আপনারা জানেন যে কলকাতায় শেরেবাংলার সংস্কৃতিতে তিনি স্নাতক করেছিলেন সংস্কৃতিতে, কিন্তু পরবর্তীকালে বলা হলো যে তিনি সংস্কৃতিতে মাস্টার্স করতে পারবেন না, সুতরাং তিনি বিজ্ঞান বিষয়ে কিন্তু মাস্টার্স করবেন। মানে যদি মেধার দিক থেকে বলা হয়, এরকম মেধাবী নেতা বা মেধাবী ছাত্র বাংলাদেশ অবহত বাংলায় খুব কম এসেছে, যাকে নিয়ে আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো মানুষ সমীহ করতেন। 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন অবিভক্ত ভারতে, কিন্তু শেরেবাংলার সাম্প্রদায়িক দৃষ্টিতে কোনো কিছু দেখেছেন, সাম্প্রদায়িক কোনো সম্প্রদায়কে ছোট করেছেন বা কারো প্রতি পক্ষপাত করেছেন, এই অভিযোগ করা যাবে না। এবং গ্রেট ক্যালকাটা ক্লিন নিয়ে বা সেই দাঙ্গা নিয়ে যে তখন সরওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন, সেটি নিয়ে পশ্চিমবঙ্গে মানুষদের এক ধরনের রক্ষণশীলতা আছে, এক ধরনের তাদের তারা প্রাণ খুলে সরওয়ার্দীর নাম বলেন না বা তাকে সেভাবে দেখে যে ওই দাঙ্গার পিছনে তার হাত ছিল। কিন্তু শেরেবাংলা সম্পর্কে তার এই 10 বছরের যে শাসনকাল এরকম কোনো অভিযোগ কারো পক্ষ থেকে আসেনি, বরং তিনি সবাইকে আপন করতে চেয়েছেন। এমনকি কয়েক বছর আগে তথাগত রায় ভারতের খুবই কি বলবো যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির মানুষ বিজেপি করেন, এবং তিনি শ্যামাপ্রসাদের ভক্ত। শ্যামাপ্রসাদকে নিয়ে একটি বইও লিখেছেন, আর সেই বইয়ে শেরেবাংলা সম্পর্কে যে অতি উচ্ছ্বাস, অতি প্রশংসা, যে শেরেবাংলাকে দেখেছেন একবার পিতার মতো। মানে তিনি মনে করেছেন যে এরকম বাঙালি মুসলমান নেতা হয়নি যিনি হিন্দু মুসলমান সবাইকে সমান চোখে দেখেছেন। এই আমরা শেরেবাংলার কর্মকে জনগণের সামনে, মানুষের সামনে ছড়িয়ে দেব, এই প্রত্যয় ব্যক্ত করে আপনারাও সেই সঙ্গে থাকবেন প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক শেরেবাংলা ফাউন্ডেশনের কোনো এক সময়। ধন্যবাদ জনাব সোহরাব হাসানকে তার অসাধারণ বক্তব্য উপস্থাপনের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে শেরেবাংলা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আব্দুল কাদের কিবরিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবার অনুরোধ করছি। আজকের এই মনোরম পরিবেশে শেরেবাংলা ফাউন্ডেশন আয়োজিত শেরেবাংলা 151তম জন্মদিনে আপনাদের সুস্বাগতম। বাঙালি জাতির প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির শৃঙ্খল মুক্তির দিশারি, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাঙালি জাতিসত্তার পিতা, কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা, কৃষক শ্রমিকের নয়নের মণি, শেরেবাংলা একে প্রযোজকের এই জন্মদিনে আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এত সময় ধরে আপনারা ধৈর্য ধরে যে সম্মানিত অতিথিদের বক্তব্য এবং আমাদের মাননীয় শেরেবাংলার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ফায়াজুল হক সাহেবের বক্তব্য শুনেছেন, এজন্য আপনাদের এবং অন্যান্য বক্তাদের বক্তব্য শুনেছেন, এজন্য আপনাদের এই ধৈর্যের জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেরেবাংলা ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব
যিনি আজকের আমাদের শেরেবাংলা ফাউন্ডেশনের প্রাণ পুরুষ। উনি নতুন প্রজন্মের জন্য শেরেবাংলার আদর্শ অনুসরণ করে বেশ কিছু কাজ করছেন এবং তার মধ্যে একটি অন্যতম কাজ হলো ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান এবং তাদেরকে নার্সিং করা, তাদের লেখাপড়ার ব্যবস্থা করা এবং শহরের উচ্চশিক্ষা যাতে লাভ করতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে এই জন্য এদের সুব্যবস্থা করছেন। তো আজকের এই অনুষ্ঠানে মহাসচিবের বৃত্তিপ্রাপ্ত কিছু তরুণ প্রজন্মের ছাত্রীরা উপস্থিত আছেন। আমি তাদেরকে দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। এবং চাকারবাসী এরা এই বিভিন্ন পরিবারের সদস্য, এরা খুবই মেধাবী এবং খুবই লেখাপড়া অনুশীলন করতেছেন এবং তাদের জন্য আমরা গর্বিত। এবং এরা সবাই চাকার গার্লস হাই স্কুলের ছাত্রী, চাকার ওয়াজেদ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রী, চাকার ফৌজদার কলেজের ছাত্রী এবং এরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত। আমি তাদেরকে সুস্বাগত জানাই। তাদের ভবিষ্যৎ উন্নতির জন্য আমি মহান গুরুমায়া আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তারা ভবিষ্যতে উন্নতির অগ্রসোপানে এগিয়ে যেতে পারে। আপনাদের জন্য আপনারাও তাদের জন্য দোয়া করবেন। তো আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণের জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শেরেবাংলার আলো ঘরে ঘরে জ্বলো। আমাদের স্লোগান শেরেবাংলার আলো ঘরে ঘরে জ্বলো, শেরেবাংলার আলো ঘরে ঘরে জ্বলো, শেরেবাংলা অমর হোক, শেরেবাংলা চিরজীবী হোক, শেরেবাংলার আদর্শ চিরজীবী হোক, শেরেবাংলার ফাউন্ডেশন চিরজীবী হোক।